13ই জানুয়ারি 2017 আমেরিকার ওরাইন শহরে উইলিয়াম মার্কভ তার ঘরের বাইরে চারিদিকে ঘোরাঘুরি করছে, বারান্দাতে চারিদিকে ঘোরাঘুরি করছিল। কেন ঘোরাঘুরি করছিল? কারণ সে যে বারান্দায় মানে রকে যে ঘোরাঘুরি করছিল, বাইরে যে বারান্দা আছে, কারণ ঘরের ভিতরে একটি মেয়ে বসেছিল এবং মেয়েটিও খুব ভালো করে জানতো যে এই উইলিয়াম মার্কভ যে তাকে খুব পছন্দ করে, কিন্তু সে কোনো কারণে তাকে বলতে পারছে না বা প্রপোজ করতে পারছে না। কিন্তু মেয়েটিও এটি খুব ভালো করে জানতো। আর উইলিয়াম বাইরে এই কারণেই ঘোরাঘুরি করছিল, কারণ সে প্ল্যান করছিল যে কিভাবে সে মেয়েটিকে প্রপোজ করবে। উইলিয়াম মার্কভ 26 বছরের একটি ছেলে যে আমেরিকার ওরাইন শহরে থাকতো। আর সে মোটর মেকানিকের দোকানে কাজ করতো, পার্টসের দোকানে, মোটর পার্টস যে আছে সেই দোকানে কাজ করতো। সে খুবই একা থাকতে বেশি পছন্দ করতো, তার বন্ধু বান্ধব কেউই নেই কখনো। সে সারাদিন তার কাজ হচ্ছে কাজ করা, দোকানে কাজ করা, এবং সে সেখানে খুবই সামান্য টাকায় একটা স্যালারি সে পেত এবং সেই টাকাতেই সে সেখানে একটা রেন্টে ঘর নিয়ে সেখানে থাকতো। এবং সে সকালবেলা কাজে চলে যেত এবং কাজ থেকে এসে সে ঘরের মধ্যে তার একটাই কাজ হচ্ছে মুভি দেখা। কি মুভি দেখা? বিভিন্ন রকমের সায়েন্স ফিকশন মুভি, সাইফাই মুভি, এলিয়েন, হ্যাঁ, বা সায়েন্স ফিকশন যে সমস্ত মুভিগুলো আছে সেই সমস্ত মুভিগুলো ছিল তার ফেভারিট। এর বাইরে সে কিন্তু কখনো কোনো মুভি দেখতো না। তো এইভাবে সে রকে ঘোরাঘুরি করতে করতে প্ল্যান করছিল যে কিভাবে সে মেয়েটিকে প্রপোজ করবে, কারণ মেয়েটি এসছে অনেক দূর থেকে। আজ যদি তাকে সে প্রপোজ করতে না পারে তো মেয়েটি ফ্লাইট ধরে সোজা বেরিয়ে যাবে। তো এখানে সম্পূর্ণ ঘটনাটা হচ্ছে উইলিয়াম মার্কার সে একটি মেয়েকে একটা ইন্টারন্যাশনাল ডেটিং অ্যাপ থেকে সেই মেয়েটিকে সে পছন্দ করে এবং তার সাথে তার কথাবার্তা হয়। সেই মেয়েটি আর কেউ নয়, যে মেয়েটি ঘরে বসেছিল, 25 বছরের একটি মেয়ে, অ্যানা র্যাপকিনা তার নাম। তাই মেয়েটির বাড়ি হচ্ছে রাশিয়া। তো কথা হতে হতে তাদের মধ্যে চ্যাট হয় এবং চ্যাট হতে হতে সেটা এতটাই সিরিয়াস জায়গায় চলে যায় যে মেয়েটি তাকে অ্যাপ্রোচ করে বসে যে আমি তোমার সঙ্গে দেখা করতে যাব, মানে আমেরিকাতে আমি আসবো, তোমার সাথে দেখা করব, দেখা করে আমরা মিট করবো আর কি, এরকম একটা ব্যাপার। তো সে সেখান থেকে সিধা ফ্লাইটে করে আমেরিকার ওরাইন এয়ারপোর্টে নামে এবং সে সেখান থেকে উইলিয়ামের সঙ্গে দেখা হয় এবং সে তার রুমে আসে। এবং তারপরে এই ঘটনা যে উইলিয়াম খুব টেনশনের মধ্যে আছে, যদি সে প্রপোজ করে যদি বাই চান্স সে না করে দেয় তো এটার মধ্যেই। তো হঠাৎ করে উইলিয়াম ঘরের মধ্যে যায় এবং সেখানে অ্যানা আগে থেকেই বসে একটা বই পড়ছিল। তো সে সেখানে গিয়ে যথারীতি মানে হাঁটু গেড়ে বসে এবং হাঁটু মুড়ে বসে তাকে একটি রিং দিয়ে সোজা তার আঙুলে পরিয়ে দেয় এবং তাকে প্রপোজ করে বিয়ের জন্য। তো এটার পর অ্যানা তো বিরাট মানে সারপ্রাইজ হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে, কারণ সে, আমি আগেই বললাম, সেও মনে মনে এটাই চাইতো। কারণ অ্যানাও ছিল এখানে রাশিয়ার একটা মেয়ে যে অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় জীবনে আঘাত খেতে খেতে সে আজকে এই জায়গায় এসছে। তারও এর আগে অনেকগুলো রিলেশনশিপ ছিল, কিন্তু সে কখনো কোনোটাতে সেইভাবে স্টে করতে পারেনি, কোনো না কোনো কারণে সেগুলো নষ্ট হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে। তো সেও এই যে ইন্টারন্যাশনাল যে ডেটিং অ্যাপ আছে সেখানে সেও তার মানে খুঁজছিল নিজের সোলমেট। তো সে এখানে উইলিয়ামের মধ্যেই তার নিজের সোলমেটকে খুঁজে পায়, যার জন্য অ্যানাও খুব ইন্টারেস্ট ছিল। তো এরপরে প্রপোজ সে অ্যাকসেপ্ট করে না এবং তারা দুজনে মিলে খুবই মানে আনন্দের সাথে পার্টি করে, বন্ধুদের নিয়ে পার্টি করে। এবং এরপরে অ্যানা সেখান থেকে ফ্লাইটে করে বেরিয়ে চলে যায়। কিন্তু তার আগে তাকে উইলিয়াম বলে যে ঠিক আছে, তুমি যাচ্ছ যাও, হ্যাঁ, ওখানে গিয়ে তুমি কিছুদিনের মধ্যে তোমার যা কাজকর্ম আছে, অফিসিয়াল যে সমস্ত কাজকর্ম আছে বা যা কিছুও থাকুক না কেন, সেগুলো মিটিয়ে তুমি খুব তাড়াতাড়ি এখানে চলে আসো এবং এখানে আসার পর আমরা একসাথে থাকবো। তো এটা বলার পর সে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপর 3 মাস কেটে যায় এবং 3 মাস কেটে যাওয়ার পর সেখান থেকে অ্যানা যথারীতি তার সমস্ত অফিসিয়াল কাজ, তার বাড়িতে সব কিছু, তার পেরেন্টস যারা আছে, বাবা মা, সবাইকে বুঝিয়ে এবং সেখানে সমস্ত কিছু তার কাজকর্ম মিটিয়ে সে আবার সেখান থেকে আসে এবং যথারীতি ঠিক সেম ওরাইন এয়ারপোর্টে সে ল্যান্ড করে এবং সেখান থেকে সে উইলিয়ামের সাথে তার রুমে চলে যায়। কিন্তু রুমে যাওয়ার আগে আমি আগেই বললাম যে সে সেখানে রেন্টে থাকতো। তো সে যখনই গিয়ে দরজায় নক করে তখনই সেখান থেকে একজন মহিলা বেরিয়ে আসে। মহিলা মানে তার আর কি যে মালকিন, মানে যার বাড়িতে উইলিয়াম ভাড়া থাকতো, সে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে খুব আশ্চর্যজনকভাবে দুজনকে দেখতে থাকে। এটা ভেবে অ্যানা অবাক হয়ে যায়, কারণ অ্যানা যখন এর আগেও সেখানে গিয়েছিল তখন
তাকে খুব ভালোভাবেই সে ওয়েলকাম জানিয়েছিল, খুব ভালোভাবেই তাকে সম্মান দিয়ে তাকে ওয়েলকাম জানিয়েছিল। কিন্তু আজকে হঠাৎ এরকম বিহেভ করার কি মানে, সেটা অ্যানাও বুঝতে পারছে না আর উইলিয়ামও বুঝতে পারছে না। তো অনেকক্ষণ ধরে এইভাবে তাকিয়ে থাকার পর একটা কৌতূহল দৃষ্টিতে, একটা মানে রেগে যাওয়া এরকম একটা নজরে সে তার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, তো তারপর হঠাৎ করে সে উইলিয়ামকে বলে যে তুমি ঘরে এসো, তোমার সাথে আমার কথা আছে বলে সে উইলিয়ামের হাতটা ধরে তাকে টেনে নিয়ে ঘরে চলে যায়। এবং যখন তাকে টেনে নিয়ে ঘরে চলে যাচ্ছিল তখন উইলিয়াম অ্যানাকে বলে দেয় যে তুমি তোমার লাগেজপত্র নিয়ে উপরে যাও, হ্যাঁ আমি এখানে কি প্রবলেম হয়েছে দেখছি, দেখে আমি আসছি। তো অ্যানা যথারীতি তার লাগেজপত্র নিয়ে সেখান থেকে উপরে চলে যায় এবং ওপরে গিয়ে অ্যানা শুনতে পায় যে নিচে প্রচণ্ড পরিমাণে ঝামেলা হচ্ছে। হ্যাঁ, উইলিয়াম আর তার যে মালকিন আছে মিশেল, তার যে মালকিন আছে তার নাম হচ্ছে মিশেল, তার 34 বছর বয়স। তো তাদের মধ্যে খুব প্রচণ্ড পরিমাণে কথা কাটাকাটি হচ্ছে, কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। তো অ্যানা সেইভাবে গুরুত্ব দেয় না, কি ব্যাপার বুঝতে পারে না। তো কিছুক্ষণ পর সেখান থেকে একটা রাগি রাগি মুখে উইলিয়াম যথারীতি ওপরে আসে এবং ওপরে আসার পর সে অ্যানার সাথে গল্প টল্প করে এবং অ্যানা তাকে তখন জিজ্ঞাসা করে যে কি প্রবলেম, যে এরকম ব্যাপার। তো উইলিয়াম যথারীতি ব্যাপারটাকে অ্যাভয়েড করে যায় যে এরকম প্রচণ্ড ঝামেলা হয়েছে আমাদের মধ্যে। হ্যাঁ, তো আমাদের যে মালিক আছে তারা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তারা বলেছে এ বাড়িতে আমরা থাকতে পারবো না। এটা শোনার পর অ্যানা যথারীতি তো মানে হতবাক হয়ে গেছে, কারণ স্বাভাবিক ব্যাপার একটা মেয়ের পক্ষে যে সে অতখানি দূর থেকে তার সমস্ত কাজকর্ম ফেলে তার ফ্যামিলি ছেড়ে সে এখানে এসছে একটা ভালোভাবে তার জীবন কাটানোর জন্য, বিয়ে থা করবে। একটা মেয়ের কাছে এটা একটা বিরাট বড় ব্যাপার। তো সে এখন কোথায় যাবে, কিভাবে থাকবে? আমি আগেই বললাম যে উইলিয়াম যে কাজ করে তার স্যালারি খুব একটা বেশি না। তো উইলিয়াম বলে ঠিক আছে, কোনো চাপের ব্যাপার নেই, আমরা কিছু না কিছু একটা অ্যারেঞ্জ করে নেব। তো এইভাবে 3 দিনের মধ্যে সে একটা মানে যেখানে থাকতো সেখান থেকে কিছুটা দূরেই একটা রুম রেন্টে নিয়ে নেয় এবং সেখানে তারা দুজনে মিলে শিফট হয়ে যায়। এবং সেখানে তারা দুজনে মিলে শিফট হয়ে যাওয়ার পর একটা দিন আসে যে তারা এবার ঠিক করে যে আমরা এবার বিয়ে করব। তো যথারীতি তারা একটা দিন ঠিক করে এবং সেই যে রুমে তারা নতুন রেন্টে গেল সেই রুমের নিচেও একজন কাপেল থাকতো এবং তারা আস্তে আস্তে তাদের সঙ্গে একটা খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। উইলিয়াম এবং অ্যানা দুজনের সঙ্গেই খুব একটা ভালো সম্পর্ক হয়ে যায়। তো তারা যথারীতি বিয়ে করার জন্য তো তারা একটা ডেট ঠিক করে এবং তাদেরকে নিয়ে মানে অর্থাৎ সেই রুমে মানে সেই রুমের যারা যে কাপেলটা ছিল সেই কাপেলদেরকে নিয়ে তারা 4 জন চলে যায় একটা সমুদ্রের ধারে, যেখানে তাদের একটা বিয়ের অনুষ্ঠান হবে। তো এখানে বলে রাখি যে আমাদের এখানে যেমন মন্দিরে বিয়ে থা হয় বা কোর্টে বিয়ে থা হয়, ওখানে আমেরিকাতে ওখানে যে অফিসিয়েন্ট থাকে তারা মানে বিয়ে থাটা করায় আর কি। যেমন ধরুন কোর্টে গেলে উকিল বা যার যেই থাকে না কেন যেই করায়, বা মন্দিরে গেলে ব্রাহ্মণ করায়, তো সেখানে ওরকম অফিসিয়েন্ট থাকে। তো তার জন্য তারা অপেক্ষা করছিল যে অফিসিয়েন্ট কখন আসবে এবং আমাদের বিয়েটা হবে। তো সেখানে গিয়ে অ্যানা যথারীতি তার যে আর একটা যে কাপেল ছিল বললাম তাদের রুমে থাকতো, তাদের সাথে বসে গল্প করছিল এবং উইলিয়াম অনেকটা দূরে দাঁড়িয়ে ফোনে কারোর সাথে খুব মানে চিৎকার করে করে বা রেগে গিয়ে খুব কথা বলছিল, তারা সেটা দেখতে পাচ্ছিল। তো এটা হওয়ার পর অ্যানা সেটাকে অ্যাভয়েড করে এবং তাদের বন্ধুদের সাথেই কথা বলছিল। কিন্তু তার বন্ধুরা লক্ষ্য করছিল যে একের পর এক তার ফোনে একটার পর একটা নোটিফিকেশান আসতেই থাকছে কন্টিনিউয়াসলি। অ্যানার ফোনে একটার পর একটা নোটিফিকেশান আসতে থাকছে এবং অ্যানা সেটাকে বারবার অ্যাভয়েড করছে। তারা হয়তো ভাবছে কোনো কারণে আমরা আছি, তো সেই কারণে হয়তো অ্যানা ব্যাপারটাকে অ্যাভয়েড করছে। তো তখন সেই যে কাপেলটা ছিল তারা বলে যে দেখো অ্যানা, তুমি একটা কাজ করো, আমার মনে হয় যে তোমার কোনো ফোনে এমার্জেন্সি আছে, কেউ হয়তো তোমাকে টেক্সট করছে বা মেসেজ করছে কিছু, তো তুমি আগে ওটা দেখো, দেখে তারপর তুমি আমাদের সাথে কথা বলো, ওটাকে মেটাও। তো অ্যানা যথারীতি ফোনের লকটা খুলে নোটিফিকেশান দেখে, নোটিফিকেশানটা এখানে কিছুই না, এখানে ফেসবুকে তাকে মিশেল অর্থাৎ তার আগের যে ফ্ল্যাটের যে মালকিন আমি বললাম মিশেল, সেই মিশেল তাদেরকে একের পর এক বিভিন্ন রকমের থ্রেট দিতে থাকে যে মার্ডার করে দেবো, উইলিয়াম যদি আমার না হয় তাহলে তোরও কখনো হবে না, তুই ওকে ছেড়ে দিয়ে চলে যা। তো এখানে আসল ব্যাপারটা হচ্ছে অ্যানা যখন উইলিয়ামকে জিজ্ঞাসা করেছিল যে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়ার কারণ কি, পরে উইলিয়াম সবকিছু স্বীকার করেছিল যে আসলে ব্যাপারটা এখানে কিছুই না, আমার যে রুমের যে মালকিন আছে অর্থাৎ মিশেল, তার আমার উপর ক্রাশ আছে এবং সে আমাকে অনেক রকমভাবে আমাকে বলার চেষ্টা করেছে বা বলেওছে। তো আমি সেই ব্যাপারটা কখনো কোনো গুরুত্ব দিইনি, তো আমার তোমাকেই ভালো লাগে, আমি তোমার সাথেই থাকবো। তো সেই জন্য অ্যানা তখন ব্যাপারটাতে অত গুরুত্ব দেয়নি এবং অ্যানা সেটা আজকে নতুন না যে তার কাছে আজকে থ্রেড আসছে, এর আগেও মানে জবে থেকে ওই রুম তারা ছেড়েছে
তারা যখন নতুন রুমে গেছে, অর্থাৎ নতুন যে ফ্ল্যাট তারা রেন্টে নিয়েছে, তারপর থেকেই মিশেল কন্টিনিউয়াসলি উইলিয়ামকে এবং অ্যানাকে দুজনকেই মেসেজ করতো এবং দুজনকেই থ্রেট দিত। বিশেষ করে অ্যানাকে থ্রেট দিত যে তুমি এখান থেকে চলে যাও, উইলিয়ামকে আমি পছন্দ করি, ওকে আমি বিয়ে করব, হ্যাঁ, এরকমই বিভিন্ন রকম কথা বলতো। তো অ্যানা সেইভাবে কোনো গুরুত্ব দেয়নি। তো এরপর হঠাৎ আমি আগেই বললাম যে উইলিয়াম দূরে দাঁড়িয়ে ফোনে একজনের সাথে কথা বলছিল। তো হঠাৎ করে উইলিয়াম সেখান থেকে আসে, আগে যেখানে গিয়েছিল না সমুদ্রের ধারে, যেখানে উইলিয়াম কথা বলছিল আর অ্যানা তার বন্ধুদের সাথে বসে কথা বলছিল। তো অ্যানা লক্ষ্য করে যে ওখানে উইলিয়াম ফোনের মধ্যে রেগে গিয়ে কারোর সাথে কথা বলছে। তো কিছুক্ষণ পর সেখান থেকে মাথা নিচু করে উইলিয়াম আসে এবং সে এসে জানায় যে আজকে আমাদের যে অফিসিয়েন্ট আসছে সে আজকে আসতে পারবে না, সে একটা অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, তো আজকে বিয়ের প্রোগ্রামটা এখানে ক্যান্সেল করতে হবে। তো এটা বলার পর যথারীতি দুজনেরই খুব মন খারাপ হয় এবং অ্যানা তাকে বরং আশ্বাস দেয় যে ঠিক আছে ছাড়ো, বাদ দাও, আমরা পরে একটা ডেট করে নেবো, এখন ঠিক আছে আমরা পরে একটা ডেট করে নেবো, তো এটা নিয়ে কোনো ব্যাপার না, প্রবলেম মানুষ মাত্রই হয়, তো তার আজকে প্রবলেম আছে তো হয়নি, তো ঠিক আছে। তো এটা বলার পর তারা সেখান থেকে সোজা চলে যায় KFC, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে, তারপর সেখান থেকে চলে যায় ম্যাকডোনাল্ডস, সেখানে গিয়ে তারা কিছু কেনাকাটা করে রাতে বাড়িতে খাওয়ার জন্য, বা যাই হোক সেখান থেকে কিছু মানে কেনাকাটা করে এবং সেই মানে সেটা নিয়ে তারা গাড়ির মধ্যে উঠে সেখান থেকে তারা যথারীতি রুমে চলে আসে। তো এইভাবে একদিন দুদিন করে, এক সপ্তাহ 2 সপ্তাহ, এইভাবে করে করে 3 সপ্তাহ কেটে যায়। এর মধ্যে অ্যানা লক্ষ্য করে যে উইলিয়াম যে আছে তার আস্তে আস্তে যেন কোনো একটা কারণে তার যেন ইন্টারেস্টটা কমে যাচ্ছে। অর্থাৎ আগে উইলিয়াম যেভাবে অ্যানাকে লাইক করতো, যেভাবে পছন্দ করতো, যেভাবে বিয়ে করবে বলে একটা তার মধ্যে একটা উৎসাহ ছিল, একটা তাড়া ছিল যে না চলো আমরা বিয়ে করবো, হ্যাঁ আমরা একসাথে থাকবো, সেটা যেন কোনো একটা জায়গায় আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন সে অ্যানার উপরে চিৎকার করে কথাও বলে, গলা উঁচু করে কথাও বলে, আর সব থেকে বড় কথা হচ্ছে এখন সে অ্যানাকে টাইমই দেয় না। মানে সকালবেলা সে কাজে বেরিয়ে চলে যায়, তারপর সারাদিন কোথায় থাকে কেউ কিছু জানে না, এবং সে সারাদিন কাজ করে আসার পর আর রাতে এসে ঘরে ওই টুকটাক যেটুকুনি কথা না বললে না সেটুকুনি কথা বলে সে শুয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু অ্যানা সেটা বুঝতে পারেছে সে একটা মেয়ে, কারণ সে তার বয়ফ্রেন্ড তাকে আগে থেকে চেনে, সে কিরকম বিহেভ করতো আর এখন কিরকম বিহেভ করছে বদলাও সে তো অবশ্যই লক্ষ্য করতে পারবে। তো তখন অ্যানা তাকে জিজ্ঞাসা করে যে কিছু প্রবলেম হয়েছে তোমার, আমাকে নিয়ে কোনো সমস্যা আছে? তখন রিচেল বলে যে তখন উইলিয়াম বলে যে এই ব্যাপারটা নিয়ে আমি পরে কথা বলবো, তো ছেড়ে দাও বলে সে ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বেরিয়ে মুভি দেখছিল ঘরের মধ্যে। আমি বললাম আগে যে সে সায়েন্স ফিকশন মুভি, এলিয়েন টেলিয়েন এই সমস্ত মুভি দেখতে সে পছন্দ করতো। এবার এখানে একটা প্রবলেম হচ্ছে, উইলিয়াম তার প্রবলেম ছিল যে সে ঘরের মধ্যে যখন মুভি দেখতো তখন তার বাড়ির পিছনে বিরাট বড় জঙ্গল আছে, সেই জঙ্গলের মধ্যে সে সন্ধ্যাবেলা চলে যেত এবং সেখানে গিয়ে একা বসে থাকতো। এবং যখন তাকে অ্যানা জিজ্ঞাসা করেছিল যে তুমি এরকম মুভি দেখে হঠাৎ করে বেরিয়ে চলে যাও, হ্যাঁ জঙ্গলের মধ্যে গিয়ে থাকো, এটা কেন, এরকম কেন? তখন সে বলেছিল যে আমি যে মুভিটা দেখি সেটা আমি রিয়েল লাইফে ফিল করি যে হয়তো কখনো সত্যিই কোনো এলিয়েন আসবে যারা আমাদেরকে কোনো নতুন টেকনোলজি শেখাবে। হ্যাঁ, কারণ আমি মনে করি যে কোনো না কোনো জায়গায় মানুষের সাথে এলিয়েনদের হাত আছে এবং তাদের টেকনোলজি আছে, না তো মানুষ কিভাবে নিজেকে এত উন্নত করতে পারে। হঠাৎ করে এই 100-200 বছরের মধ্যে মানুষ যেখানে রেডিওতে গান শুনতো এখন সেখানে ভিজুয়াল এফেক্টস তারা দেখছে ঘরের মধ্যে প্রজেক্টর লাগিয়ে বা হল থিয়েটারে গিয়ে বা সমস্ত রকমভাবে। তো এর মধ্যে এলিয়েনের কোনো একটা ব্যাপার লিঙ্ক আছে। তো আমি মনে করি যে এই সমস্ত জঙ্গল বা সমুদ্রে জলের মধ্যে এদের কোনো না কোনো, আমি কখনো না কখনো এদের অস্তিত্ব খুঁজে পাবো। তাই আমি গিয়ে জঙ্গলের মধ্যে মানে তাদেরকে আকাশের দিকে, রাতের আকাশের দিকে আমি খুঁজতে থাকি, যে দেখতে থাকি যে কখনো কোনো অস্বাভাবিক রকমের কিছু দেখা যায় কিনা। আসলে মেন্টাল কিছু একটা প্রবলেম ছিল যে যার জন্য সে এরকম করতো, এবং সে নিজেই মানে অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে এখানে সে যে মুভি দেখতো সেই মুভিটা দেখার পর তার মনের মধ্যে একটা এমন মানে রিয়াক্ট করতো যে সে নিজেকেই মুভির মেন হিরো ভাবতো, এবং সে জঙ্গলের মধ্যে গিয়ে এরকমই ভাবতো যে হ্যাঁ আমিই হচ্ছি সেই মুভির হিরো, আমি একদিন এই দুনিয়াকে একটা বিরাট কিছু আবিষ্কার করে দেখাবো, হ্যাঁ এলিয়েনদের সম্বন্ধে তথ্য এনে দেখাবো, এরকম একটা ব্যাপার। কিন্তু তারপরে কিছুক্ষণ পর তার যখন ঘোর কেটে যেত, যখন কঠিন বাস্তবটা তার সামনে চলে আসতো যে হাতে টাকা পয়সা নেই, পরের দিন দোকানে না গেলে খেতে পাবো না, তখন সে আবার মাথা নিচু করে ঘরের মধ্যে এসে ঘুমিয়ে পড়তো। এরকম টাইপের তার স্বভাব ছিল। তো তখন সে অ্যানা তাকে যখন জিজ্ঞাসা করে যে আমাকে নিয়ে তোমার কোনো প্রবলেম কিনা, কারণ তোমার বিহেভিয়ার এরকম চেঞ্জ আসছে, হ্যাঁ তখন উইলিয়াম তাকে বলে যে ঠিক আছে এর পরের দিন তুমি আমার সঙ্গে একদিন জঙ্গলে যাবে, কারণ তুমি তো জানো যে জঙ্গল আমার খুব ভালো লাগে, তো একদিন চলো আমরা জঙ্গলের মধ্যে যাই, সেখানে নিরিবিলি জায়গা, সেখানে আমরা গিয়ে বসে আলোচনা করবো, তোমাকে আমারও কিছু বলার আছে।
তো অ্যানা বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো অ্যানা যথারীতি আগের দিন যে খাবার কিনে এনেছিল সেই সমস্ত খাবার একটা কৌটো ফৌটো যাই হোক না কেন তার মধ্যে নিয়ে তারা দুজনে মিলে চলে যায় জঙ্গলের মধ্যে। এবং জঙ্গলের মধ্যে যাওয়ার পর তারা একটা জায়গা চুজ করে এবং সেখানে তারা মানে বসে আর কি, যে একটা জায়গা চুজ করে। এবং তখন উইলিয়াম তাকে বলে যে দেখো না, তোমাকে অনেকদিন থেকে একটা কথা আমি বলবো বলে মনে করছি। আমার মনে হয় যে এই যে সম্পর্কটা আছে, এই সম্পর্কটাতে আমরা খুব তাড়াহুড়ো করে ফেলেছি, এতটা হয়তো তাড়াহুড়ো করা উচিত ছিল না। তো আমি যে তোমাকে আংটি পরিয়েছি, যে রিং আর কি পরিয়েছিল, তো আমি যে সেই এনগেজমেন্ট তোমার সাথে করেছিলাম সেটা আমি আজকে ভেঙে দিতে চাই এখানে, কারণ আমার মনে হয় না যে এই সম্পর্কটা সেইভাবে এগাবে বলে। তো এইভাবে অ্যানাকে বলার পর তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং অ্যানা তো যথারীতি মানে তার প্রচণ্ড মনে আঘাত লাগে তার, কারণ সে যথারীতি অত দূর থেকে সব কিছু ছেড়ে তার বাবা মাকে, ফ্যামিলিকে, সবাইকে কথা দিয়ে সেখানে এসে আজকের দিনে যদি তাকে দাঁড়িয়ে এরকম শুনতে হয়। তার দুদিন আগে তার বিয়ের ডেট পর্যন্ত ফাইনাল হয়ে গেছিলো, কিন্তু শুধুমাত্র অফিসিয়েন্ট আসেনি বলে তার বিয়েটা কোনো কারণে হয়নি। তা আজকে যদি সেই জায়গায় দাঁড়িয়ে তাকে এরকম শুনতে হয় যে তার যে মানে বয়ফ্রেন্ড আছে সে তার সম্পর্কটা এইভাবে ব্রেক করে দিতে চাইছে। তো এটা শোনার পর অ্যানা সেখান থেকে কিছু না বলে মাথা হেঁট করে সে জঙ্গলের দিকে ঢুকে যায়, অর্থাৎ সে রাস্তাটা ভুলে যায় আর কি, মানে কোন দিক থেকে এসেছিল, কোন দিকে যেতে হবে সে সেটা ভুলে যায়, কারণ সে তো জানতো না জঙ্গলের ব্যাপারে। তো সে জঙ্গলের দিকে, ভিতর দিকে রাগের মানে মাথা গরম করে জঙ্গলের দিকে ঢুকে যায়। উইলিয়াম কিন্তু তাকে লক্ষ্য রাখে, সে দেখছে যে সে যাচ্ছে কিন্তু একটা ভুল রাস্তা। তো এই পর্যন্ত হওয়ার পর পরের দিন উইলিয়াম সেখান থেকে বাড়ি চলে আসে। পরের দিন সকালবেলা উইলিয়াম ঘুম থেকে উঠে তাকে টেক্সট করতে থাকে একের পর এক। তার এটা গিল্টি ফিল হয় যে না, আমি যেটা করেছি এটা করা ঠিক হয়নি, সেই হচ্ছে আমার আসল সোলমেট, আমি তার সাথেই সারা জীবন থাকতে চাই। তো এইভাবে বিভিন্ন রকমভাবে সারাদিন তাকে একটার পর একটা মেসেজের পর মেসেজ, টেক্সটের পর টেক্সট মানে করতেই থাকে। তার হঠাৎ করে তার মধ্যে এবার কিন্তু সেদিক থেকে কোনো রিপ্লাই আসে না, অর্থাৎ অ্যানার থেকে কোনো রিপ্লাই আসে না। তারপর সে হঠাৎ করে ঠিক করে যে একটা আজীব টাইপের চিন্তাভাবনা তার মাথাতে আসে যে আমি এতদিন ধরে এই সমস্ত মুভি দেখছি, এখানে মুভিতে দেখায় যে টাইম ট্রাভেল করে পিছনে যাওয়া যায় এবং মানুষ যদি কোনো ভুল ডিসিশন নিয়ে নেয় সেটা সে চেঞ্জ করে আসতে পারে। অর্থাৎ আমি আজকে যে কাজটা করছি, আমি যদি আজকে কাজটা করার পর দেখি যে ভুল হয়েছে কাজটা আমাকে, তো আমি টাইম ট্রাভেল করে পিছিয়ে চলে যাব। পিছিয়ে চলে গিয়ে যেদিন আমি ডিসিশন নিয়েছিলাম আজকের দিন আমি এই কাজটা করবো, সেদিন আমি সেই ডিসিশনটা নেবো না। এরকম একটা আজীব টাইপের তার খেয়াল মাথায় আসে এবং সে বিভিন্ন রকম ইন্টারনেটে রীতিমতো সে সার্চ করতে থাকে যে কীভাবে টাইম ট্রাভেল করা যায় এবং সে বসে বসে বিভিন্ন রকম ছক কষতে থাকে। যত সায়েন্টিস্ট আছে তারা যত বিভিন্ন রকমের সেখানে ড্রয়িং দেয় যে এইভাবে তুমি একটা মেশিন বানিয়ে বা কোনো ডিভাইস দিয়ে তুমি টাইম ট্রাভেল করতে পারবে, যেগুলো পুরোপুরি অনুমান, সেটাকে সে সিরিয়াস ভেবে নেয় এবং সিরিয়াস ভেবে সে বিভিন্ন রকম সারা দিন সারা রাত বসে বসে সে প্ল্যান করতে থাকে এবং বিভিন্ন জায়গায় ড্রয়িং করতে থাকে যে কীভাবে আমি টাইম ট্রাভেল করতে পারবো। আমি টাইম ট্রাভেল করে আগের দিন যাবো এবং অ্যানাকে গিয়ে যখন আমি তাকে তার প্রপোজটা যখন আমি অ্যাকসেপ্ট করিনি সেই মুভমেন্ট আমি পৌঁছে যাব এবং সেখানে গিয়ে আমি অ্যানার কাছে ক্ষমা চেয়ে নেবো যে না অ্যানা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো, তুমি হচ্ছে আমার আসল সোলমেট, আমি তোমার সাথেই সারা জীবন থাকতে চাই। সে নিজে গিল্টি ফিল করে এবং সে একদিন দুদিন এইভাবে সে প্ল্যান করতে থাকে, কিন্তু করতে করতে বিভিন্ন জায়গা থেকে একটা সে ড্রয়িং বানায়, সে একটা ডিভাইস বানায় বা একটা যাই কিছু বানায় টাইম ট্রাভেল করার জন্য সে বানায়। তো এটা করে সে যখন ড্রয়িং রেডি করে ফেলেছে, কিন্তু ড্রয়িং রেডি করলে হবে কি, তার সমস্ত পার্টস চাই, কিন্তু সে পার্টস পাবে কোথায়? তখন সে ঠিক করে যে না, এইভাবে করলে হবে না, তো যদি কোনো ম্যাজিক্যাল কোনো উপায় থাকে। তো তখন সে বিভিন্ন রকম সাইডে, আমি চ্যাটও দেখিয়ে দেবো আপনাদের, মানে পুরো মেন্টাল ছিল হয়তো, তো বিভিন্ন রকম সাইডে সে চ্যাট করতে থাকে বিভিন্ন রকম লোকেদের সাথে যারা এই সমস্ত ম্যাজিক ট্যাজিক করে বা ব্ল্যাক ম্যাজিক বলতে পারেন বা কিছু জাদুগরি, হ্যাঁ, যে আমাকে জাদু করে আগে পাঠিয়ে দাও পরে পাঠিয়ে দাও এরকম ব্যাপার। তো তার মাথাতে এগুলোই আসছে, তো তাদের সাথে সে বিভিন্ন রকমভাবে কন্ট্যাক্ট করে। কিন্তু এইভাবে একদিন দুদিন করে করে প্রায় 4-5 দিন হয়ে যায়। সে রাতের পর রাত জেগে না ঘুমিয়ে না খাওয়া দাওয়া করে সে ঘরের মধ্যে বসে সারাদিন শুধু এইসব প্ল্যান করে যায় যে কীভাবে সে তার আগের দিনটাতে যাবে এবং আগের দিনটাতে গিয়ে সে কীভাবে অ্যানাকে যাবে। এদিকে অ্যানা কোথায় গেছে, কী হয়েছে, সেদিকে তার কিন্তু কোনো খেয়াল নেই। সে অ্যানাকে সারাদিন ধরে শুধু টেক্সট করে যায়, সেখান থেকে কোনো রিপ্লাই আসে না, টেক্সট করতে থাকে আর সারাদিন ধরে বসে বসে ড্রয়িং করতে থাকে যে কীভাবে টাইম ট্রাভেল ডিভাইস সে বানাবে আর না তো কীভাবে ম্যাজিক করবে, সেই মন্ত্র বলতে থাকে। এবং মন্ত্র বলে সে যখনই মন্ত্র তার বলা শেষ হয়ে যায়, যখন সে রিয়েলিটিটাকে সামনে দেখতে পায়, তখন সে তাকে ঘরের মধ্যেই বসে আছে। তো এইভাবে 3-4 দিন যাওয়ার পর সে রীতিমতো তার শরীর আর তাকে দেয় না। তো হঠাৎ করে সে রাত্রিবেলা শুয়ে পড়ে
এবং শুয়ে সে যথারীতি ঘুমিয়ে যায়। স্বাভাবিক ব্যাপার, 3-4 দিন যদি সে রাতে না ঘুমায় তো অঘরে ঘুমিয়ে যায়। এবং পরের দিন সকালবেলা যথারীতি দরজায় নকের আওয়াজ হয় ঠকঠক করে, যে তখন সে উঠে দরজা খোলে এবং দরজার সামনে দেখতে পায় যে পুলিশ দাঁড়িয়ে আছে। তো সে তো অবাক হয়ে যায় যে কি ব্যাপার, পুলিশ এখানে কেন? তো সে হঠাৎ করে গিয়ে বলে পুলিশকে যে হ্যাঁ স্যার বলুন কি প্রবলেম, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। তখন পুলিশ তাকে একটা আজব টাইপের প্রশ্ন করে যে তুমি কি এই কিছুদিন আগে কোনো রেস্টুরেন্ট থেকে বা ম্যাকডোনাল্ডস থেকে কিছু খাবার কিনে খেয়েছো? তো এই প্রশ্নটা শুনে যে কোনো স্বাভাবিক মানুষ যে কেউ অবাক হয়ে যাবে যে আমি কোথা থেকে খাবার কিনে খেয়েছি, কি আমি যাই করি না কেন, যে কোনো রেস্টুরেন্টে যাই খাবো বা আমি যাই করি, তাতে পুলিশের সঙ্গে কি সম্পর্ক? তো সে পুলিশকে সেটাই বলে। তো পুলিশ তখন তাকে আবার একটা আশ্চর্য রকম কথা বলে যে তোমার কোনো রেস্টুরেন্টে খাওয়ার সাথে একটা বিরাট বড় মানে কেস এখানে জুড়ে আছে। তো তোমাকে সেটা বলতেই হবে যে তুমি 3-4 দিন আগে কি কোনো রেস্টুরেন্ট হোক বা ম্যাকডোনাল্ডস হোক কোনো জায়গা থেকে খাবার খেয়েছো, বিশেষ করে ম্যাকডোনাল্ডস থেকে খাবার খেয়েছো? তখন সে যথারীতি স্বীকার করে যে হ্যাঁ আমি 3-4 দিন আগে গিয়েছিলাম, সেখান থেকে খাবার কিনে খেয়েছি। এটা শোনার পর পুলিশ তাকে তুলে নিয়ে চলে যায় সিধা থানায়। তো এরপর পুলিশ যথারীতি তাকে থানায় নিয়ে চলে যায় এবং তাকে বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকে যে তোমার ওখান থেকে যখন তুমি খাবার খেয়েছিলে তোমার সাথে আর কে ছিল? তখন সে যথারীতি বলে যে আমার সাথে আমার গার্লফ্রেন্ড ছিল। এবার এখানে পুরো ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদের বলি, এখানে উইলিয়াম যে ছিল আর তার যে মানে যে আগে সে যে রুমে রেন্টে থাকতো অর্থাৎ মিশেল, তাদের মধ্যে একটা গভীর অ্যাফেয়ার্স ছিল। এখানে উইলিয়াম তাকে মিথ্যা কথা বলেছিল, অ্যানাকে মিথ্যা কথা বলেছিল যে তার সাথে তার কোনো সম্পর্ক নেই, মানে বলেছিল যে মিশেলই তাকে পছন্দ করতো। কিন্তু সে কখনো এটা বলেনি যে আমিও তাকে কোনো না কোনো জায়গায় পছন্দ করতাম এবং আমার সঙ্গে তার একটা খুবই গভীর একটা সম্পর্ক আছে, এবং সেটা আজ থেকে না, সেটা বহুদিন থেকে, অর্থাৎ যবে থেকে মিশেল আর উইলিয়াম সেই রুমে আর কি রেন্টে থাকে তবে থেকে তার সঙ্গে তার একটা গভীর সম্পর্ক। তো এখানে যখন অ্যানা এসেছিল তার বাড়িতে, তো তখন মিশেল ভেবেছিল যে হয়তো তার কোনো ফ্রেন্ড হবে, কোনো বান্ধবী হবে, এবং সে তারপরেই তাকে আমি বললাম প্রথমেই যে উইলিয়াম বাইরে ঘোরাঘুরি করছিল, সে ভাবছিল কিভাবে প্রপোজ করবে, এবং তারপর ঘরে গিয়ে তাকে একটা আংটি পরিয়ে তাকে প্রপোজ করে। সেই আংটিটা কিন্তু এখানে মিশেলের আংটি ছিল, মানে মিশেলের যখন বিয়ে হয় তার যে হাজব্যান্ড আছে তার হাজব্যান্ড তাকে দিয়েছিল, এবং মিশেল তাকে কথা দিয়েছিল, মানে তার যে মালকিন ছিল তাকে আংটিটা দিয়ে কথা দিয়েছিল যে যেদিন আমি তোমাকে বিয়ে করব এই আংটিটা তোমার কাছে রেখে দাও, সেদিন এই আংটিটাই তুমি আমাকে পরাবে। ঠিক আছে। তো এখানে উইলিয়ামও অনেক দিন থেকে মিশেলকে বলেছিল যে তুমি তোমার হাজব্যান্ডকে ছেড়ে দাও, তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দাও, কারণ আমি বিয়ে থা করতে চাই, আমি একটা নিজের আমার ফ্যামিলি করতে চাই। কিন্তু মিশেল সেই জায়গায় 1-2 দিন করে পিছাতেই থাকছিল, এবং মিশেলের কখনো কোনো ইচ্ছাই ছিল না, মানে সে কোনো ইন্টারেস্টই দেখায়নি যে আমি তোমাকে বিয়ে করব, কারণ সে তার রুমেই আছে, তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তো হয়তো সে বিয়ে থা করার প্রয়োজন মনে করেনি, কারণ সে বিয়ে না করেই সে তার মতো করে আছে, ভালোভাবে আছে, কারণ দিনের বেলা তার হাজব্যান্ড বেরিয়ে যায়, তখন সে হয়তো উইলিয়ামের সঙ্গে থাকতো, তো তারা এইভাবে থাকতো। কিন্তু মিশেল কখনো উইলিয়ামকে বিয়ে করার জন্য কখনো জোর করেনি, কিন্তু উইলিয়াম সবসময় মিশেলকে বিয়ে করার জন্য জোর করতো। তো এটার পরে যখন অ্যানা তারপর তো চলে যায়, বিদেশে চলে যায়, রাশিয়া চলে যায়। তারপর রাশিয়া থেকে আসার পর যখন সে গিয়ে দরজায় নক করে, এবং আমি প্রথমেই বললাম যে মিশেল খুব মানে একটা দৃষ্টিকটু বা একটা রাগী দৃষ্টিতে তাদের মধ্যে তাকিয়েছিল, খুব রেগে গিয়ে তাদের দিকে তাকিয়েছিল, কারণ তখন মিশেল অ্যানার হাতে সেই আংটিটা দেখতে পায়, এবং আংটিটা দেখার পরই সে তখন উইলিয়ামকে ডাকে যে এসো, তোমার সাথে আমার ঘরে কিছু পার্সোনাল কথা আছে। ঠিক আছে। তো সেখানে গিয়ে তাদের মধ্যে বিভিন্ন রকম ঝামেলা হয়, এবং একটাই কথা মিশেল তাকে বলে যে তুমি চুজ করবে, হয় ওই মেয়েটা নাহলে আমি, অর্থাৎ হয় অ্যানা না তো আমি। তো তখন উইলিয়াম কিছু চুজ করতে পারে না, সে প্রথম থেকেই একটা দোনামোনায় ছিল যে কি করা উচিত আর কি করা উচিত না, কারণ তার ইচ্ছা ছিল যে সে বিয়ে থা করে নিজের লাইফে সেটেল হবে। কিন্তু এদিকে তার যে মালকিন আছে অর্থাৎ মিশেল, সে বিয়ে করার জন্য কোনো রকম প্রস্তুতি তাকে দেখাচ্ছে না, তার মধ্যে কোনো রকম প্রস্তুতি নেই বিয়ে করার। অথচ এখানে যে অ্যানা আছে সে তার জন্য রাশিয়া থেকে এখানে চলে আসছে এত দূরে। তো সে
সবসময় দোনামোনায় ছিল। প্রথম থেকে সে যখন বারান্দায় ঘোরাঘুরি করছিল কিভাবে প্রপোজ করবে, আসলে ও চিন্তা করছিল যে কিভাবে আমি কাকে চুজ করব, যে মিশেলকে চুজ করাটা ঠিক হবে না অ্যানাকে চুজ করাটা ঠিক হবে। তারপর তার মনে হয় যে না, আমি অ্যানাকেই চুজ করব, এবং তখন সে ঘরে গিয়ে তাকে আংটিটা পরিয়ে তাকে প্রপোজ করে যথারীতি, এবং তাকে কথা দেয় যে তুমি রাশিয়াতে তোমার যা কাজকর্ম আছে সেই কাজকর্ম মিটিয়ে তুমি এখানে এসো, এবং তারপর আমরা বিয়ে করে নেবো। সেই জন্য তার মধ্যে প্রথমে বললাম যে অ্যানা লক্ষ্য করতো যে তার মধ্যে বিয়ে করার প্রচণ্ড একটা আগ্রহ আছে, অর্থাৎ উইলিয়ামের মধ্যে অ্যানা লক্ষ্য করতো। কিন্তু প্রথমবার যখন তারা বিয়ের ডেটটা ঠিক করে সেখানে যায়, অর্থাৎ সেই যে অফিসিয়েন্ট আসার কথা ছিল, সেই যে সমুদ্রের ধারে তারা বিয়ে করে বলে একটা জায়গা পছন্দ করেছিল, সেখানে যখন যায়, এবং আমি বললাম যে উইলিয়াম ফোনে কারোর সাথে খুব রেগে গিয়ে কথা বলছিল, আসলে এটা পুরোটাই প্ল্যান ছিল। সেখানে কোনো অফিসিয়েন্ট আসার কথা ছিল না, সে কাউকেই জানায়নি বিয়ের জন্য। সে আরও কিছুটা টাইম চাইছিল যাতে সে ডিসাইড করে যে কি করবে, অ্যানার সাথে থাকবে না মিশেলের সাথে থাকবে। সে তখনও ডিসাইড করে উঠতে পারেনি, ঠিক আছে, যে সে কার সাথে তার থাকাটা উচিত। তো সেই জন্য সে পুরো নাটক করেছিল যে ফোনে রেগে রেগে কথা বলছিল, আদৌ সে কারোর সাথে কথা বলেনি। সে যেন দেখাচ্ছিল এরকমই যে কোনো কারণে অফিসিয়েন্ট আসতে পারেনি, তাই জন্য সে অফিসিয়েন্টের সঙ্গে একটা রুড বিহেভ করে দেখাচ্ছে যে হ্যাঁ আমি কতখানি রেগে আছি, কারণ আমি বিয়ে করবো বলে এখানে আমার বন্ধু বান্ধবরা চলে এসছে, আমার ওয়াইফ এখানে দাঁড়িয়ে আছে, আর আপনি বলছেন যে আজকে আসতে পারবেন, এরকম একটা বিহেভ সে করে দেখাচ্ছে। আদৌ সে কাউকে ফোন করেনি, কারণ সে তখন টাইম চাইছিল, ঠিক আছে। এবং একটা দিনের পর গিয়ে সে মানে পার্মানেন্ট সিদ্ধান্ত নেয় যে না, মিশেলই আমার জন্য ঠিক আছে, অর্থাৎ তার যে রুম রেন্ট যার কাছে সে, অর্থাৎ তার যে মালকিন আর কি, যার রুমে সে ভাড়া থাকতো, যে সেই মালকিনই আমার জন্য ঠিক আছে। তো কোনো রকমভাবে এই অ্যানার কাছ থেকে আমাকে ছুটকারা পেতে হবে। তো সে যথারীতি তখন অ্যানাকে নিয়ে জঙ্গলের মধ্যে যায়, এবং জঙ্গলের মধ্যে গিয়ে অ্যানাকে বলে যে এরকম আমি এই সম্পর্কটা রাখতে পারবো না। এটা বলার পর যখন অ্যানা জঙ্গলের দিকে ঢুকে যায়, আমি প্রথমেই বললাম যে সে কিন্তু ভুল রাস্তায় যাচ্ছিল, কিন্তু উইলিয়াম লক্ষ্য রেখেছিল যে সে কোন পথে যাচ্ছে। উইলিয়াম সেখান থেকে উঠে সোজা বাড়ি আসে, এবং বাড়িতে গিয়ে তার শটগানটা বের করে সে আস্তে আস্তে জঙ্গলের দিকে যায়, এবং সে যেতে গিয়ে দেখে যে একটা গাছের তলায় অ্যানা ও পিছন দিক করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল, এবং সে পিছন থেকে বন্দুকটা নেয় এবং সোজা তার মাথার পিছনে দুটো ফায়ার করে, এবং সে সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়, স্পট ডেথ। এবং তার সমস্ত ব্যাগপত্রতে যত সাবান ছিল, মানে খাবার দাবার থেকে শুরু করে যা কিছু ছিল না কেন, সে ব্যাগের মধ্যে, আমি বললাম অ্যানা সব কিছু খাবার দাবার নিয়ে এসেছিল। তো সেখানে গিয়ে তার বডির পাশেই সব কিছু ফেলে দিয়ে আসে, এবং সেখানে তারা যে আসতে গিয়ে আমি বলেছিলাম যে তারা KFC-তে খাওয়া দাওয়া করেছিল, ম্যাকডোনাল্ডসে খাওয়া দাওয়া করেছিল, তার যে সেই বিলটা পুলিশ দেখতে পায়। পরের দিন সকালে সেই জঙ্গলের মধ্যে আশেপাশে যারা নেবার্স আছে, যারা প্রতিবেশী আছে, তারা মানে কুকুরদেরকে নিয়ে জঙ্গলের মধ্যে পটি টটি করাতে নিয়ে যায় আর কি। তো সেখানে গিয়ে যে সমস্ত কুকুরেরা গন্ধ পায় না, আর 3-4 দিন হয়ে গেছে, তো পচা মাংসের একটা গন্ধ পাবে, তো কুকুরেরা সেখানে ঘেউ ঘেউ করে, এবং প্রতিবেশীরা জানতে পারে যে এখানে একটা বডি পড়ে আছে, তারা পুলিশকে জানায়, এবং পুলিশ সেখানে যায়, গিয়ে সেখান থেকে তারা ওই টিকিটটা দেখে, এবং যেটা মানে যে ওই বিলটা দেখে, এবং বিলটা ছিল এই উইলিয়ামের নামে কাটা, এবং তারা তখন সেখান থেকে উইলিয়ামের ঘরে আসে, এবং উইলিয়ামের ঘরে এসে তাকে তুলে নিয়ে যায়। তো উইলিয়াম তাকে ডিসাইড না করতে পেরে যখন তাকে গুলি করে মেরে দেয়, এবং তারপর সে বাড়ি আসে, এবং কিন্তু সে বাড়ি আসার পর সে সত্যিই কিন্তু গিল্টি ফিল করেছিল। সে বাড়ি আসার পর সত্যিই গিল্টি ফিল করেছিল যে না, আমার এইভাবে অ্যানার সাথে করাটা উচিত হয়নি, কারণ অ্যানা আমাকে সত্যিই ভালোবাসে, কারণ সে তার মানে আজ পর্যন্ত আমার জন্য কেউ কখনো কিছু করেনি, কারণ আমি আজ পর্যন্ত মিশেল এত কাছে আমার থেকে, সে আমার মনের কথা কখনো বুঝতে পারে না যে আমি বিয়ে করতে চাই, আমি একটা আলাদা ফ্যামিলি বানাতে চাই। হ্যাঁ, তো সে আমাকে কখনো অ্যাকসেপ্ট করলো না, সেইভাবে নিজের স্বার্থে শুধুমাত্র ব্যবহার করে গেল। কিন্তু অ্যানা সে একজন ফরেনার হয়েও, মানে সে অত দূর থেকে সে আমার কাছে তার সমস্ত ফ্যামিলি ছেড়ে, তার কাজকর্ম ছেড়ে সে এসেছিলো। সে পরে গিল্টি ফিল করে, প্রচণ্ডভাবে গিল্টি ফিল করে, এবং সে এত পরিমাণে গিল্টি ফিল করে যে সে 3-4 দিন ধরে রাত জেগে খ্যাপার মতো হয়ে সে কোথায় টাইম ট্রাভেল মেশিন বানাতে গেছে, টাইম ট্রাভেল মেশিন বানানোর চেষ্টা করেছে, বিভিন্ন রকম তন্ত্র সাধনা করেছে যে কিভাবে আগে ফিরে যাওয়া যায়, ম্যাজিক্যাল সমস্ত কিছু ব্যাপার এই সমস্ত নিয়ে তার মাথার মধ্যে প্রচণ্ড হেডেক ছিল, এবং সে প্রচণ্ড গিল্টি ফিল করেছিল। কিন্তু এরপর যেটা হওয়ার তো সেটা তো হয়ে গেছে, কিছু তো করার নেই। তো এরপর পুলিশ তাকে যথারীতি মানে 40 বছরের কারাদণ্ড দেয়, 40 বছর
তাকে জেল খাটতে হবে। তারপরে যদি মনে হয় তাকে ছাড়া যাবে তবেই সে ছাড়া পাবে, না তো তাকে সারা জীবন যতদিন সে বাঁচবে ততদিন তাকে জেলের মধ্যে কাটাতে হবে। তো এটাই হচ্ছে ঘটনা, যে এরপর সে কি পাগল ছিল নাকি মানে কি তার মাথায় চলেছিল আগাগোড়া, সে এমন একটা কনফিউজ স্টেটে ছিল যে জীবনে সে কি করবে সেই ডিসিশনটা সঠিক সময় সঠিক ডিসিশন না নেওয়ার জন্য আজকে এরকম একটা জায়গায় তাকে যেতে হয়েছে। তাই সময় থাকতে সবাইকে বলে সঠিক ডিসিশন নিতে, সে সময় থাকতে সময়ের দাম দেয়নি, সে সঠিক ডিসিশন নিতে পারেনি। আর যদি সে অ্যানার সাথে থাকতো তাহলে এইভাবে হয়তো মিশেল তাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 4 মাস হয়তো থ্রেট দিত, কিন্তু আলটিমেটলি সে একটা ভালো একটা তার পার্টনার পেতো, একটা লাইফ পার্টনার পেতো এবং আলটিমেটলি তার সঙ্গে একটা সুন্দরভাবে সংসার করতে পারতো। কিন্তু ভাগ্যও তাকে সাথ দেয়নি, সময়ও তাকে সাথ দেয়নি, সে সময়ের সদ্ব্যবহার করেনি। তো এটাই হচ্ছে মেন ঘটনা। তো যদি ভালো লাগে ভিডিওটা আর এরকম ইন্টারেস্টিং ঘটনা শোনার জন্য, মিস্ট্রি শোনার জন্য একটা ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে এটা সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তো দয়া করে সাবস্ক্রাইব করবেন, একটু সাপোর্ট করবেন। তো ধন্যবাদ।